2005 অবধি আবার একটা অ্যাপারেন্ট রিভাইভাল হলো, তখনও ভারতীয় গড়ের তলায়, কিন্তু একটা অ্যাপারেন্ট রিভাইভাল হলো। কি ঘটনা যে যারা দারিদ্র নিয়ে চর্চা করেন তারা মনে করেন এটা খুব কনজারভেটিভ লাইন, মানে ওটাতে জাস্ট অ্যাবাউট ধরুন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে 1800 ক্যালোরি খেতে গেলে সবচেয়ে কম খরচে সে কিভাবে খেতে পারে। 90-এর গোড়া থেকে একটা আপওয়ার্ড ট্র্যাজেক্টরি দেখা গেল। 2005 পশ্চিমবঙ্গ এখন ভারতের থেকে মার্জিনালি পিছিয়ে পড়েছে। আলটিমেটলি দারিদ্র দূরীকরণের সবচেয়ে বড় প্রকল্প কি? কর্মসংস্থান। আনপেড ডোমেস্টিক হেল্প এই ক্যাটেগরিতে অনেকটা বাড়ছে। সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক পাঠাচ্ছে যে রাজ্যগুলো তারা হলো উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ। কারণ অনেক সময় যেটা হয়, আমাদের যদি নানান জায়গায় বিতর্কগুলো দেখেন যেগুলো নিয়ে হচ্ছে, 90% জনগণের জন্য সেটা কিন্তু অতটা রেলিভেন্ট না। নমস্কার সকলকে, মার্ক্সবাদী পথের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় গত 1.5 দশকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মৈত্রীশ ঘটক। অধ্যাপক ঘটক লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করেন, একই সঙ্গে তিনি প্রাবন্ধিকও বটে। আমরা আমাদের আলোচনায় অধ্যাপক ঘটককে স্বাগত জানাই। আজকে আমাদের প্রশ্নের যে আলোচনার যে বিষয়, গত 1.5 দশক মতো সময় পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই কম সময়ের মধ্যে সামগ্রিক একটা ভাবে যদি বিচার করে আপনি একটু বিশ্লেষণ করেন এই 1.5 দশক মতো সময়ে, কারণ আমরা শেষ সেন্সাস পেয়েছি 2011 সালে, তারপরে প্রায় 15 বছর কেটেছে। তো সবটা মিলিয়ে নানা সমীক্ষা হচ্ছে, প্রতিবেদন প্রকাশ হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে অর্থনৈতিক অবস্থাটা যদি বিশ্লেষণ করতে চায় আপনার মতামত কি হবে? সেন্সাস এটা ঠিকই যে 2011 পরে হয়নি, এবং এখন যা মনে হচ্ছে 2027-28-এ হয়তো আবার বেরোবে। কিন্তু সেন্সাস থেকে আমরা জনসংখ্যা এবং তার গ্রামীণ এবং শহরে তার অনুপাত, এই ব্যাপারগুলো বুঝতে পারি, এবং রাজ্যগুলোর মধ্যেও যে তাদের আপেক্ষিক জনসংখ্যা বেড়েছে না কমেছে সেগুলো খানিকটা ধরা পড়ে, মাইগ্রেশন এগুলো। কিন্তু আপনি যেটা ব্রডার যে কথাটা বলছেন, যে এটা ঠিকই যে একটা রাজ্যের বা দেশের অর্থনৈতিক অবস্থার একটা মূল্যায়ন করতে গেলে আপনার কিছু কন্টিনিউয়াস ডেটা সিরিজের দরকার হয়, তা না হলে ব্যাপারটা ঠিক কি বলবো, মানে লাইক ফর লাইক কম্প্যারিজনটা হয় নাই। তো আমাদের এমনিতে অর্থনৈতিক অবস্থার যে মূল যে সূচকগুলো, সেটা নিয়েও অনেক, আমি উন্নয়নের অর্থনীতি যেহেতু পড়াই, সেটা নিয়ে প্রায় একটা গোটা কোর্সই পড়িয়ে দেওয়া যায় যে এগুলোর অল্টারনেটিভ ইন্ডিকেটর নিয়ে। কিন্তু অধিকাংশ সময় আলোচনায় আসে আপনার জাতীয় আয় বা রাজ্যের ক্ষেত্রে যেটাকে নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, মানে রাজ্যের আয় বলা যেতে পারে, মাথাপিছু আয়। সেটা একটা মেজার, কারণ তাতে সার্বিকভাবে কত উৎপাদন হচ্ছে তার একটা পাওয়া যায়, এবং উৎপাদন থেকেই তো আয় জেনারেটেড হয়। কিন্তু সেটা বাদ দিয়েও 5-6 বছর অন্তর আগে হতো, তারপরে প্রায় আপনি যেটা সেন্সাস বাদ দিয়ে বললেন সেটা হয়তো আরও রেলেভেন্ট, এটা যে 2011-12 সময় ওই এনএসএসের যেটা 5-6 বছর অন্তর অন্তর কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভেগুলো হয়, যেটা একদিক থেকে জীবন ধারণের মান যাচাই করার আরও বেটার ইন্ডিকেটর, কারণ জাতীয় আয় বা রাজ্যের আয় সেটা আউটপুটের দিক থেকে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা আপনার সার্ভে করে একটা সাধারণ বা সে তারও পুরো রেঞ্জে ওরা ধরার চেষ্টা করে, একদম দরিদ্র থেকে তুলনায় উচ্চবিত্ত, যে তাদের মাসিক খরচের একটা প্যাটার্ন, সেটা থেকে একটা জীবনযাপনের করার চেষ্টা করে। শুধু তাই না, সেটা থেকে আমাদের এই যে মূল্যবৃদ্ধির হার,
সেটা এই সার্ভেগুলো থেকেই হয়। এখন মুশকিল হয়েছে 2011-র পরে হয়নি, 2017-18-তে একটা বেরোবার কথা ছিল, সেটা বেরোয়নি। কিন্তু গত 2 বছরে পরপর আবার বেরোচ্ছে। শুধু তাই না, এখন প্রত্যাশা হলো প্রতি বছরই এরকম একটা বেরোবে। এখন এরকম যখন গ্যাপ হয়, মানে যেটা বেরিয়েছে সেটা খুব ওয়েলকাম নিউজ। এটা আমাদের সত্যি, তা নাহলে অর্থনীতির মানে হয় না, রোগীর যেমন ব্লাড টেস্টের রিপোর্ট লাগে, অর্থনীতির ওটা তা নাহলে বাকিটা সবই কনজেকচার বা যার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে এই ব্যাপারগুলো যত্ন করে করতে হয়, এবং যে এই মানে স্বল্প পরিসংখ্যান যে অ্যাভেলেবল, এবং তার কম্প্যারাবিলিটিটাও ভাবতে হয়। আপনি যে কোনো 2 বছর হঠাৎ কম্পেয়ার করে দিলেন, তার মধ্যে দাম মানে মূল্যবৃদ্ধি হয়েছে, ইকোনমিক অ্যাক্টিভিটির কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, কৃষি থেকে শিল্প থেকে পরিষেবা ইত্যাদি। যাই হোক, এটা একটু তাত্ত্বিকভাবে বললাম, কিন্তু আপনার মানে কংক্রিট এতে এলে আমরা আজকে 2টো জিনিসে খানিকটা ফোকাস করতে পারি। একটা হলো আপনি যেটা বললেন যে রাজ্যের এনএসডিপি, অর্থাৎ নেট যে স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এটার যদি মাথাপিছুর মানে এটা দেখি, তাহলে একটা ন্যারেটিভ, সেটা অনেকেই জানেন এবং সেটা মানে পরিচিত, যে আমরা 60-এর দশকের গোড়া থেকে মোটামুটি একটা কন্টিনিউয়াস সিরিজ বার করতে পারছি সরকারের পরিসংখ্যান থেকে। এবং সেখানে আমাদের যেটাকে যত্ন করে করার চেষ্টা করেছি, যে এই যে এই সিরিজগুলো পাওয়া যায়, এরা বছর 10 অন্তর অন্তর বেস ইয়ারটা পাল্টে দেয়। আপনি যদি দেখেন যে কি হয়েছে, ধরুন পশ্চিমবঙ্গ, হ্যাঁ, 1960-61-তে, এই 60-61 আবার ফিসকাল ইয়ার, হ্যাঁ, তারপরে এরম হলো। বাট তারপরে হঠাৎ 75-এ গিয়ে আপনি দেখবেন যে ওটা যে নাম্বারগুলো দিচ্ছে সবই টাকায়, কিন্তু প্রাইসেস হয়ে গেছে সেটা পরের একটা বছরের প্রাইস, ফলে দুটোকে আপনি করতে পারবেন না। তো একটু টেকনিক্যাল শোনালেও এই জিনিসটা যত্ন করে করা সম্ভব। মানে আমরা যে করেছি তার জন্য যে বিশাল মানে উদ্ভাবনী ক্ষমতার অভিব্যক্তি এটা না, কিন্তু এটা যত্ন করে পেইনস্টেকিংলি করতে হয়। তো সেটা করে যেটা দেখা যাচ্ছে, 60-এর দশকের গোড়ায় পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের খুব কাছাকাছি ছিল, এবং রাজ্যগুলোরও যদি আমরা র্যাঙ্কিং দেখি, 60-এর দশকের দিকে পশ্চিমবঙ্গ ওপরের দিকের রাজ্য ছিল প্রথম 5-6টার মধ্যে। হ্যাঁ, সেটার থেকে একটা সেকুলার ডিক্লাইন শুরু হয়, এবং এটা ভাবুন 60-এর দশক থেকে হচ্ছে, কিন্তু তার মধ্যে ওঠা পড়া আছে। তারপরে ইন্টারেস্টিংলি 90-এর গোড়া থেকে একটা আপওয়ার্ড ট্র্যাজেক্টরি দেখা গেল। 2005 আপনার সামনে যে গ্রাফটা আছে তাতে দেখাচ্ছে, এবং যেখানে হয় না, এটা ভারতের এক ধরে তার তুলনায় পশ্চিমবঙ্গ কতটা কম আবার কতটা বাড়ছে। তো 2005 অবধি আবার একটা অ্যাপারেন্ট রিভাইভাল হলো, তখনও ভারতীয় গড়ের তলায়, কিন্তু একটা অ্যাপারেন্ট রিভাইভাল হলো। কিন্তু তারপর থেকে কিন্তু 2005 থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন, মোটামুটি টানা আবার একটা করছে। এখন নামছে মানে এমন নয় যে এটা তলানিতে ঠেকেছে। এই যে একদম শেষ বছরে যদি দেখেন, এটা এখন ভারতের যদি 100 হয়, পশ্চিমবঙ্গের 85 হচ্ছে বা 84 হচ্ছে, সেরকম। এবারে 60-এর দশকে 100-এ প্রায় 100-এর কাছাকাছি, 98-99 হচ্ছে আপেক্ষিকভাবে। মানে ভারতের যদি গড়ায় 100 টাকা হয়, পশ্চিমবঙ্গের গড়ায় সেটা হচ্ছে 84-85 টাকা হচ্ছে কারেন্টলি। কিন্তু এই যে মাঝে রিকাভারিটা হয়েছিল, ফলে এটা একটা বলবো ইন্ডিকেটর। আপনি সেটাকে কি কেন হলো, কি কারণে হলো, কোন নীতির জন্য হলো, বা কোন সরকারের নীতি বাদ দিয়েও সবসময় তো কিছু আর্থিক একটা পরিবেশও কাজ করে না, দেশের আর্থিক পরিবেশ, বিশ্বের আর্থিক পরিবেশ। প্যান্ডেমিকের সময় সব জায়গায় জাতীয় বা রাজ্যের আয় পড়ে গেছিল, সেগুলো সবই কাজ করে। এটা একটা। আর অন্য একটা যেটা আপনাকে দেখানো আমার মনে হয় উচিত, কারণ সেটা হচ্ছে দারিদ্র নিয়ে। এইটা আমার মনে হয় যে ওই যে এনএসএস এর যে সার্ভেটা, এখন সেটাকে HCS সার্ভে বলে, হাউস হোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে, তাতে এটা বহু মানে প্রায় 50-এর দশকের গোড়া থেকে পাওয়া যায়। কিন্তু সেখানেও কম্পারেবিলিটি, স্যাম্পলের কাভারেজ, এইসব ইস্যুর আছে। মানে এগুলো টেকনিক্যাল শোনাচ্ছে। মানে আপনি ভাবুন না, 1950-এ মাধ্যমিকে যিনি নম্বর পেয়েছেন যত, তার সাথে 1980-তে যে পেয়েছে, আবার তার সাথে যে 2025-এ পাচ্ছে, বুঝতেই পাচ্ছেন যে নম্বরগুলো আপনি বলতেও পারেন, কিন্তু ওটা কম্পারেবল হবে না। মানে তার কৃতিত্ব কতটা বা তো এখানেও খানিকটা ব্যাপারটা তাই। মানে অ্যাপারেন্টলি টাকাতেই সামগুলো, কিন্তু ডিরেক্টলি কম্পারেবল না। সেইটা আমাদের অর্থনীতিবিদ হিসেবে খুব কেয়ারফুল হতে হয়। তো যাই হোক, তো দারিদ্র রেখা যেভাবে মাপা হয়, সেটা হলো একটা মিনিমাম কনজাম্পশন বাস্কেটের
প্রাইস ভ্যালু, এবং সেটা রুরাল এরিয়ায় কম হবে কারণ ওখানে জিনিসের দাম কম, আরবান এরিয়ায় বেশি হবে, এইভাবে ধার্য করা হয়। এবং এখন মোটামুটি সুরেশ তেন্ডুলকর, যিনি তেন্ডুলকর কমিটি তিনি যার হেড ছিলেন, মারা গেছেন, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স ইনফ্যাক্ট আমার অধ্যাপক ছিলেন। তো তার যে ধার্য করা লাইন, সেটাকে এখন ওটাই ব্যবহার করা হয়। এখন এটাও কিন্তু ঘটনা যে যারা দারিদ্র নিয়ে চর্চা করেন তারা মনে করেন এটা খুব কনজারভেটিভ লাইন, মানে ওটাতে জাস্ট অ্যাবাউট ধরুন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে 1800 ক্যালোরি খেতে গেলে সবচেয়ে কম খরচে সে কিভাবে খেতে পারবে। ইনফ্যাক্ট আমি আমার অন্য এক কাজে সারা ভারতের ক্ষেত্রে, সেটা পশ্চিমবঙ্গ স্পেসিফিক না, আমরা একটা খানিকটা মানে এই দাম বেড়েছে না কমেছে, ফলে দারিদ্র আসলে বেড়েছে না কমেছে বুঝতে গিয়ে আমরা একটা আমারই বাড়ির খিচুড়ির রেসিপি, সেটা সবচেয়ে কম খরচের উপাদানে বানিয়ে এবং মিনিমাম কোনো তরকারি রেখে ওই 1800 ক্যালোরি করে এবারে কোন জায়গায় কি দাম সেইটা দিয়ে আপনি পভার্টি একটা লাইন বানাতে পারেন। সো তেন্ডুলকারেরটাও খানিকটা তাই, মানে যেটা বললাম এক্স্যাক্টলি তা না, আরও কিছু কনসিডারেশন আছে, কিন্তু সেটা একটু বেশি টেকনিক্যাল হয়ে যাবে। তো তেন্ডুলকারের লাইনের হিসেবে আপনি যদি এই পভার্টির ইয়েটা দেখেন, যে এবং এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই রাউন্ড অফ এনএসএস সার্ভে, প্রতি বছর তো হয় না, তাই জন্যে এটা কন্টিনিউয়াস সিরিজ না। তা আমরা আর্লি 90s সময় থেকে মোটামুটি কম্প্যারেবল ডেটা পাচ্ছি। ফলে আর্লি 90s, তারপর 2004-05 একটা আছে, তারপরে 2010-11, তারপরে 17-18-তে যদিও সেই এনএসএস এর রিপোর্টটা বেরোয়নি, কিন্তু একটা ভার্সন একজন জার্নালিস্ট সামহাও বার করে ফেলেন, এবং তার ভিত্তিতে কিছু এক্সপার্ট মোটামুটি রেসপেক্টেবল জায়গাতেই তার একটা অ্যানালিসিস করেছেন। সেই তথ্যটা এখন সেটা আমরা নেব কি নেব না সেটা আলাদা। আর একদম শেষ যে বছরের 2 বছরের বেরিয়েছে, তার প্রথম বছরটা নিয়ে অলরেডি কিছু বিশেষজ্ঞ এটা কম্পিউট করেছেন। এটার যদি আমরা মানে রূপরেখাটা দেখি, তাহলে দেখুন পশ্চিমবঙ্গ কিন্তু সবসময় ভারতের থেকে একটু এগিয়ে আছে দারিদ্র দূরীকরণে, বা ভারতের দারিদ্র্যের রেখাটা পশ্চিমবঙ্গ রেখার ওপরে দেখতে পাচ্ছি আমরা। দেখুন এই অবধি ওপরে, কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে, অর্থাৎ ভারতের দারিদ্র্যের হ্রাসের হারটা বাড়ছে বলে তা মানে প্রায় পশ্চিমবঙ্গকে ধরে ফেলছে। 2017-18 ওই জন্যেই এটা নিয়ে একটা বিতর্ক আছে যে কোনো স্যাম্পলিং মেথোলজির কোনো ইস্যু ছিল কিনা ইত্যাদি। তখন দেখা যাচ্ছে ভারতেরটা প্রায় একই আছে, শুধু না মার্জিনালি বেড়েও থাকতে পারে। এবং তার পেছনে যদি সত্যি হয় তাহলে তখন ডিমনিটাইজেশন, তারপরে এই অনেকগুলো ধাক্কা এসেছিল ওভারঅল ইকোনমিতে, তুলনায় পশ্চিমবঙ্গটা কিন্তু পড়েছিল। ফলে ওই পিরিয়ডটা ধরলে আপনি যদি মানে সাম্প্রতিক দশকে যে মানে এটার রূপরেখাটা দেখেন, দ্যাট ওয়াজ আ পজিটিভ ডেভেলপমেন্ট টু দি এক্সটেন্ট ইউ কনসিডার দ্যাট পার্টিকুলার সিরিজ টু বি রিলায়েবল। কিন্তু ইন্টারেস্টিংলি আপনি যদি একদম শেষ যেটা নিয়ে খানিকটা প্রামাণ্য ইন্ডিকেটর অ্যাভেলেবল আছে এবং সেই ডেটাটা অফিসিয়ালি পাবলিশড, সেটা হচ্ছে 2022-23 HCS যে সার্ভের ডেটাটা। তারপরেও আরেকটা বেরিয়েছে, কিন্তু সেটাতে এখনো দারিদ্র রেখার ক্যালকুলেশন পাবলিকলি অ্যাভেলেবল হয়নি। সেটা হয়ে যাবে, যাই হোক, কিন্তু সেটা এখনো হাতের কাছে নেই বলে প্রেজেন্ট করিনি। সেখানে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এখন ভারতের থেকে মার্জিনালি পিছিয়ে পড়েছে। ফলে আপনি যদি মাঝের বছরটা দেখেন, যেটাতে রিপোর্টটা অ্যাকচুয়ালি মানে পাবলিশড হয়নি, সেটাকে ইগনোর করলে তাহলে মনে হবে যে ভারত আর পশ্চিমবঙ্গ অলরেডি কাছাকাছি চলে এসেছিল 2011-12-তে। হ্যাঁ, ভারত তাহলেও পশ্চিমবঙ্গ একটু বেটার ছিল, এখন সেটা খানিকটা ঘুরে গেছে, ছোট হলেও ঘুরে গেছে। এই দুটো এবং আরো অনেক কিছু আছে। ইনফ্যাক্ট আপনার সাথে যেহেতু এটা কথাই হলো, এবং এটার আরেকটি আমি একটু এটা জানতে চাইছি, এই গ্রাফটার আরেকটি বৈশিষ্ট্য এটা রয়েছে বলা যেতে পারে যে দারিদ্র্যের যে গ্রাফটা মানে যে লাইনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখাচ্ছে, সেটার খুব আপস অ্যান্ড ডাউনস নেই। ভারতেরটা বরং অনেকটা উঠে আবার বেশ খানিকটা নেমে পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে তুলনায়। আপনি ঠিক বলেছেন, ভালো অবজারভেশন। যে আপনি যদি দেখেন যে 2004 অবধি যেটা, সেখানে পশ্চিমবঙ্গের ইয়েটা খানিকটা একটা ফ্ল্যাট আছে, এবং ভারতের মানে এটা দারিদ্র হ্রাসের হারটা তার থেকে মার্জিনালি বেশি, কিন্তু দুটোই খানিকটা ফ্ল্যাট।
তারপর একটা শার্প ডিপ হয়েছে দুটো জায়গাতেই। 2011-12-তে যখন মেজার করা হচ্ছে তখন দুটোর মধ্যেই একটা শার্পলি ডিক্লাইন করেছে। তার অনেক কারণ থাকতে পারে, মানে এইসব চার্টের পেছনে যেমন একটা আছে যে এটা আমরা মানে সেই অবধি সিরিজটা আমাদের নেই, কিন্তু 80-র দশকে পশ্চিমবঙ্গের দারিদ্র্য হ্রাসের হারটা বেটার হয়েছিল। আচ্ছা, তার কারণ সেই সময় কিছু গ্রামীণ সংস্কার ইত্যাদি হয়েছিল, কিন্তু সেগুলো নিয়ে মানে তার কার্যকারণ নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু আমরা যদি ওই অবধি সিরিজটা এখানে থাকতো তাহলে আমরা দেখতে পেতাম, এটা কম্পারেবিলিটির জন্য এই গ্রাফে আমরা রাখিনি। কিন্তু যে সেই সময় পশ্চিমবঙ্গে ভারতের তুলনায় খানিকটা দারিদ্র্য হ্রাস বেশি হয়েছিল। কিন্তু তারপরে আপনি যদি দেখেন এটা তো আর্লি 90s থেকে, ফলে আপনি ধরে নিতে পারেন যে সেটা উদারীকরণের পরের জমানার ওই 90-এর দশকেরই এটা হচ্ছে, এবং সেটা নিয়েও অনেক বিতর্ক আছে যে এটা কতটা রিয়েল, আসলে কি মানুষের অতটা বেড়েছে, পুরোপুরি কি দ্রব্যমূল্যর ব্যাপারটা আমরা কন্ট্রোল করতে পারছি কিনা, এসব নিয়ে বিতর্ক বা ভিন্ন মত থাকতে পারে। কিন্তু স্টিল এই যে স্ট্যান্ডার্ড মেথড অফ ক্যালকুলেশন, তাতে আপনি যেটা দেখলেন যে ওই 90-এর দশক থেকে মোটামুটি 2004-05 অবধি 4-5 অবধি একটা হ্রাস হয়েছে, কিন্তু খুব শার্পলি হয়নি। মানে ধরুন সারা ভারতে তো দেখাই যাচ্ছে 45 থেকে সেটা পড়ে ওই 38 মতো হয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 40-এর জায়গায় ছিল, তার থেকে কমে 35 মতো বা এরকম হয়েছে। তারপরে খানিকটা শার্পলি ডিক্লাইন করে দুটো জায়গাতেই 2011 অবধি। আর আমরা যদি শেষ ইয়ারটা দেখি, তারপরে ভারতেরটা আরেকটু শার্পলি ডিক্লাইন করে এখন পশ্চিমবঙ্গ থেকে ভারত দারিদ্র্য দূরীকরণে খানিকটা এগিয়ে গেছে মার্জিনালি। ধন্যবাদ আপনাকে এই সামগ্রিকভাবে একটা আলোচনার জন্য। আমি এর কয়েকটা প্রশ্ন করতে চাইছি একটু সুনির্দিষ্টভাবে আরো অর্থনৈতিক ব্যবস্থাটাকে বোঝার জন্য। আমি প্রথমেই এক্ষেত্রে জিজ্ঞেস করব যে কর্মসংস্থান, এটা যেহেতু ইকোনমির সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা বিষয়, এবং মানুষের জীবিকা, পেশা সঙ্গে তার জীবনযাত্রার মান সবটা যেহেতু খুব ওতপ্রোতভাবে জড়িয়ে, পশ্চিমবঙ্গের এই গত কয়েক বছরে কর্মসংস্থান প্রসঙ্গে আপনার যে অবজারভেশন, বা এর সঙ্গে আরেকটি বিষয় খুব সিরিয়াসলি জড়িয়ে, যে সেটা হলো শ্রমিকের প্রবাস যাত্রা, প্রবাসে গিয়ে কাজ করা, মাইগ্রেশন। এই মাইগ্রেশনটা সম্পর্কেও আপনার কি মতামত? এটা কি কেবলই নিজ ভূমে যথেষ্ট রোজগারের উপায় রয়েছে, বুনিয়াদী সচ্ছলতার উপায় রয়েছে, তা সত্ত্বেও আরেকটু ভালো জীবনযাত্রার মানের জন্য তারা শিফট করছেন, অন্যত্র যাচ্ছেন, ভিন্ন রাজ্যে হোক, ভিন্ন দেশে হোক, যেখানেই হোক? কেবল কি এভাবেই ব্যাখ্যা করা যায়, নাকি এর মধ্যে কিছু নিরুপায়তা রয়েছে, যে নিরুপায়তার সঙ্গে আনএমপ্লয়মেন্ট বলুন বা আন্ডার এমপ্লয়মেন্ট বলুন, কোনো না কোনোভাবে জড়িয়ে? এইটা সম্পর্কে আপনার কি মতামত গত কয়েক বছরে? ভালো প্রশ্ন। আপনি তো জানেন যে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যেটা প্রামাণ্য তথ্যের সূত্র হলো PLFS, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। এটাকে তার আগে NSS এর, যাদের কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভের কথা তো বললাম একটু আগে, তাদেরই এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট সার্ভে বলে একটা জিনিস বেরোতো। সেটা তো ওই 2000-এর বোধহয় শেষ বেরিয়েছিল, 2011-12 না 12-13, তারপরে একটা গ্যাপ যায়, তারপর 2017-18 থেকে PLFS। হ্যাঁ, এখন PLFS এর থেকে আপেক্ষিক যে চিত্র দেখা যাচ্ছে, আমার কাছে তথ্যগুলো আছে, কিন্তু এই মুহূর্তে মানে গ্রাফ বা টেবিলের ফর্মে নেই বলে আমি খানিকটা আন্দাজে রিকল করছি। কিন্তু আপনিও নিজেও দেখেছেন, এটা আপনার সাথে কথা হলো, ফলে আপনিও বলতে পারবেন যে পশ্চিমবঙ্গ আর ভারতের গড়ের খুব একটা তফাৎ নেই, হয়তো কিছু কিছু ইন্ডিকেটরের ক্ষেত্রে মার্জিনালি বেটার এইরকমই। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, মহিলাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, যেগুলো স্ট্যান্ডার্ড দেখা হয়। কিন্তু এখানে একটা বলতেই হবে যে সেটা হয়তো সারা ভারতের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এই পরিসংখ্যানগুলো না আমাদের খুব কেয়ারফুলি ইন্টারপ্রেট করতে হয়। তার কারণ আপনি আবারও জানেন, কিন্তু যারা শুনবেন তাদের জ্ঞাতার্থে ব্যাপারটা মানে বলে নিচ্ছি আর কি, যাতে কোনো কনফিউশন না হয়, যে আমরা যারা আনএমপ্লয়েড বলতে নর্মালি আমরা কি বুঝি, যে যারা চাকরি খুঁজছে পাচ্ছে না, এবং এমপ্লয়েড যারা কি, যারা চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষের লেবার ফোর্সের প্রায় 90% আনঅর্গানাইজ সেক্টর, অর্থাৎ যারা অফিস যাচ্ছে বা ফ্যাক্টরিতে যাচ্ছে, আগে যেটা হতো না চাকরি পেয়েছে এখানে
কারখানায় কাজ করে বা অফিসে কাজ করে, সেটা অনেক সময় না। হ্যাঁ, এখন আমরা যাদের এমপ্লয়েড বলে ক্লাসিফাই করি তাদের মধ্যে কিন্তু চায়ের দোকান বা ফুটপাতে বসে ফল বিক্রি করছে বা লোকের বাড়িতে কাজ করছে, এগুলো সবই ধরা হবে। এবং তাতে নীতিগত আপত্তিও নেই, কারণ আপনি আর্থিকভাবে সক্ষম কিনা, মানে অর্থনৈতিকভাবে সক্ষম কিনা এবং খানিকটা রোজগার করতে পারছেন। কিন্তু বিদেশেই যেমন এমপ্লয়েড আনএমপ্লয়েড ব্যাপারটাকে একটু অন্যভাবে ওরা ইন্টারপ্রিট করে, সেটা মোর আমাদের যে পপুলার লেভেলে যেটা মনে হয় যে চাকরি আছে বা নেই। এখানে যে কোনো ধরনের আর্থিক অন্য সংস্থানের যে পথ আর কি, সেটাকেই ধরা হবে। শুধু তাই না, গত কিছু বছর ধরে যেটা আমরা দেখছি যে আপাত দৃষ্টিতে লেবার ফোর্স পার্টিসিপেশনের রেটটা বেড়েছে, এবং বিশেষ করে নারীদের মধ্যে এটা খুব বিশেষ করে বেড়েছে। এখন সেটা আপনি সারা পৃথিবীর সব জায়গাতেই যদি আর্থিক উন্নয়নের চালচিত্র দেখেন, সেটা ভালো খবর। একদিক থেকে তো হয় না যে মহিলারাও কাজ করছেন, তাদের পরিবারেরও সচ্ছলতা বাড়ছে, নারীর স্বাধীনতার দিক থেকেও সেটা ভালো। ফলে এটা নিয়ে এমনিতে সেটাই প্যাটার্ন, এবং সেটা প্যাটার্নটা কাম্য বলা যেতে পারে। কিন্তু আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা বাড়ছে এবং তুলনা আনএমপ্লয়মেন্ট রেটটা মানে অতটা অ্যালার্মিং লাগছে না, সেটা সারা দেশের ক্ষেত্রে। আবার বলছি যে এটা রাজ্যের সাথে তফাৎটা আগেই বলেছি। সেটা হলো যে আনপেড ডোমেস্টিক হেল্প এই ক্যাটেগরিতে অনেকটা বাড়ছে, বা নিজের চালানো এন্টারপ্রাইজ। ফলে এবার ধরুন কোনো বাড়িতে কোনো পুরুষ হয়তো তার চায়ের দোকান আছে, তার স্ত্রী হয়তো লোকের বাড়ি কাজ করছেন বা সামনে একটা তরকারি বিক্রি করছেন, সেটার একটা রাইজ হচ্ছে। ফলে এখন সেটা ভালো না মন্দ সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু আরও ইন্টারেস্টিংলি বাবার চায়ের দোকানে ছেলে বা মেয়ে হেল্প করছে, এবং সে কোনো আপাতভাবে মজুরি পাচ্ছে না, কারণ পরিবারেরই ওটা, সেই রেটটা বাড়ছে। সো এইগুলোর ক্ষেত্রে তাকেও ধরা হবে এক্স্যাক্টলি। এবং সেইটা কি কাম্য, মানে তাকে কি সত্যি এমপ্লয়েড বলা যায়? একদিক থেকে সত্যি, মানে বাই ডেফিনেশন সত্যি, সে তো বাড়িতে বসে থাকছে না, সে কিছু না কিছু করছে। কিন্তু আমরা যে অর্থে কি বলবো, আর্থিকভাবে একজন যে মানে নিযুক্ত, যেটাকে ইন্টারপ্রিট করি যে তার কিছু একটা আয়, সে এক ধরনের স্বাধীনতা হচ্ছে, এখানে একটু গ্রে এরিয়া আছে। কিন্তু এটা হলো আমার প্রশ্নের ফার্স্ট পার্ট, সেটা PLFS এর ওটা নিয়ে আলোচনা করে আশা করি আমাদের যে সামগ্রিক যে গবেষণা নিয়ে চলছে পশ্চিমবঙ্গের আপেক্ষিক অবস্থান দেশের তুলনায়, সেটা নিয়ে হয়তো আর কিছুদিনের মধ্যে আমার কাছে মানে দেখানোর মতো কিছু প্রামাণ্য ছবি টবি বা টেবিল আমরা বানাতে পারবো। কিন্তু আপনি যে অন্য ব্যাপারটা বললেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কারের যেটা, সেটা নিয়ে আমার আজিম প্রেমজি ইউনিভার্সিটির ওরা প্রতি বছর স্টেট অফ ওয়ার্কিং ইন ইন্ডিয়া একটা রিপোর্ট বার করে। ফলে ওরা এই ব্যাপারটা নিয়ে সেটা অনেকটাই PLFS নিয়ে, কিন্তু সম্প্রতি ওরা শ্রম বলে যে একটা ডেটাবেস পোর্টাল হয়েছে, যাতে আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কাররা রেজিস্টার করলে কিছু কিছু সরকারি প্রকল্পের তারা পান। তার মধ্যে বিমা আছে, সুরক্ষামূলক প্রকল্প আছে। এই শ্রমে প্রায় এখন কাভারেজ 30 কোটি মতো, যেখানে আনুমানিকভাবে 40 কোটি আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কার আছে। এই শ্রমের ডেটাবেস থেকে আজিম প্রেমজির যে একজন গবেষক, যার সাথে আমি প্রত্যক্ষভাবে কাজ করছি, কিন্তু ওদের আর একটা বৃহত্তর টিম আছে যাদের সবারই এটা আছে, এটাতে আমি নিজে ওদের মানে কি বলবো, ওদের তৈরি করা ডেটা সেটটার আমি দেখছি, কিন্তু আমি ডিরেক্টলি তার সাথে ইনভলভ নই। সেটা থেকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু প্যাটার্ন দেখতে পেয়েছি। তমগ্ন হালদার আমার ওখানকার কো-অথর, এবং প্রথম যে কাজটা বললাম, আমার বলা উচিত যে দিলীপ মুখোপাধ্যায়, যিনি বস্টন ইউনিভার্সিটির অধ্যাপক, এবং তনিকা চক্রবর্তী, যিনি IIM কলকাতায় পড়ান, এদের সাথে মিলে আমরা এটা করছি, এবং আশা করছি সামনে 2-3 মাসের মধ্যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে এগুলো ছেপে বেরোনোর কথা। তো যাই হোক, এটাতে আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক পাঠাচ্ছে যে রাজ্যগুলো, তারা হলো উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ। আপনাকে এই গ্রাফটা বোধহয় দেখালে সেটা আরেকটু পরিষ্কার করে বোঝানো যাবে। এটাকে নেট মাইগ্রেশন প্যাটার্ন বলে আমরা যে ফিগারটা প্রেজেন্ট করছি, তাতে সব রাজ্যেই কিছু লোক চাকরি করতে আসে, আবার কিছু লোক ছেড়ে চলে যায়, ঠিক আমদানি রপ্তানির মতো। একটা দেশ আমদানিও করে, রপ্তানিও করে। আসল প্রশ্নটা হলো নিট অঙ্কটা কিরকম, যে বেশি করছে আমদানি না বেশি রপ্তানি করছে।
আপনি এখান থেকে স্টেটগুলোর ক্লাসিফিকেশন আছে, সেখানে আপনি দেখবেন সবচেয়ে বেশি সংখ্যায় আউট মাইগ্রেশন হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে আসাম, উড়িষ্যা ইত্যাদি। আর সবচেয়ে বেশি ইন মাইগ্রেশন হচ্ছে মহারাষ্ট্র, তারপরে হরিয়ানা, দিল্লি, গুজরাট, পাঞ্জাব ইত্যাদি। হ্যাঁ, এখন এখানে এগেন মানে অবজেক্টিভিটির খাতিরে যেটা বলা উচিত যে যেগুলো থেকে আউট মাইগ্রেশন বা ইন মাইগ্রেশন মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পপুলেশন অ্যাডজাস্টেড না। এর আগে যেগুলো আমি বলছিলাম সেগুলো মাথা পিছু। ফলে এখানে একটা ইস্যু আছে যে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এগুলো অলসো দিজ আর পপুলার স্টেটস, মানে এখানে অনেক লোক আছে, কিন্তু তাহলেও আপনি পপুলেশনের দিয়ে করলে আপনি এটাতে দেখেই বুঝতে পারছেন তাহলেও আপেক্ষিকভাবে কতটা আর কমবে। আপনি যদি একটা মানে হয় না একটা মানে কারেকশনের করে নেন যে ভারতের জনসংখ্যার কোনো রাজ্যেরটা 1 ধরে, এবার যে রাজ্যে বেশি তারটা 1.2 হবে, যারটা কম তারটা 0.8 হবে, এইভাবে যদি এই সংখ্যাগুলোকে আপনি অ্যাডজাস্ট করে দেন যে যাতে লাইক ফর লাইক কম্প্যারিজন হচ্ছে, তাহলেও পশ্চিমবঙ্গ থেকে এই পরিযায়ী শ্রমিকের ব্যাপারটা বেশি হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং যেটা ইন্টারেস্টিং সেটা হলো আপনি যদি দেখেন কোন কোন সেক্টরে হচ্ছে, হ্যাঁ, যে 1 নম্বর হচ্ছে কি যে এই মাইগ্রেন্টরা ইন জেনারেল তাদের শেয়ার অফ লেস এডুকেটেড সেটা কিন্তু রেস্ট অফ ইন্ডিয়ার থেকে দেখা যাচ্ছে সেই তুলনায়, অর্থাৎ তুলনায় শিক্ষার দিক থেকে প্রাইমারি আর মিডল এই ক্যাটেগরিটা, এবং তাছাড়া আছে লিটারেট বাট বিলো প্রাইমারি বা ইললিটারেট, ওইগুলোতে প্রায় সমান সমান। রেস্ট অফ ইন্ডিয়া কোথাও যেমন ইললিটারেটে একটু বেশি, আবার লিটারেট বাট বিলো প্রাইমারিতে ওয়েস্ট বেঙ্গল একটু বেশি, কিন্তু প্রাইমারি ও মিডলে আপনি দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট গ্যাপ আছে এবং সেখানে পশ্চিমবঙ্গ বেশি দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে আমার মতে ইন্টারেস্টিং যে আগেরটা বাদ দিয়ে যেটা আমরা পাচ্ছি অ্যানালিসিস থেকে, কোন কোন সেক্টরে যাচ্ছে, ওরা কি ধরনের কাজ করতে যাচ্ছে, তারা কি আইটি সেক্টরে যাচ্ছে, হ্যাঁ, মানে নাকি তারা অন্য ধরনের কাজে যাচ্ছে। এখানে আপনি এই গ্রাফটা যদি দেখেন, এই যে মানে বিভিন্ন পার্টিকুলার ইন্ডাস্ট্রি বা মানে ফিল্ডে লোকেরা যাচ্ছে, কনস্ট্রাকশন আর ক্যাপিটাল গুডস আর ম্যানুফ্যাকচারিংয়ে সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গল কম্পেয়ার টু রেস্ট অফ ইন্ডিয়া এই মাইগ্রেশনটা হচ্ছে। তাহলে এইগুলো মেলালে কি বেরোচ্ছে? কনস্ট্রাকশনটা আমরা প্রত্যেকেই রিলেট করতে পারি। আমরা যখনই কোনো রাস্তা বা ব্রিজের কাজ চলছে বা ইনফ্রাস্ট্রাকচার এরিয়া চলছে, সেখানে যারা কাজ করছেন মজুর, সেটা কনস্ট্রাকশন ওয়ার্ক। এখন তার মানেই শুধু তারা যে লিটারালি ইট তুলছেন তা না, অনেক ধরনের কাজই হতে পারে, সেখানে স্কিল লেভেলের তফাৎ থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সব সেক্টরে পশ্চিমবঙ্গ থেকে যেগুলো হাই গ্রোথ স্টেটস, ডেস্টিনেশনস, মহারাষ্ট্র ইত্যাদি যার মধ্যে আছে, সেখানে তারা যাচ্ছে, সেই প্যাটার্নটা বেরোচ্ছে। এইটা হচ্ছে পরিসংখ্যান যা বলছে। এবার এটার ইন্টারপ্রিটেশন সেটা ভালো না খারাপ, অন্যরকম কি হতে পারতো, সেগুলো তো আলোচনার বিষয়, কিন্তু পরিসংখ্যান এইটা বলছে। মানে খুব সুনির্দিষ্ট কোনো দক্ষতা যদি কোনো শ্রমিকের থাকে, যেটা তিনি প্রয়োগ করতে পারেন এমন কোনো জায়গায় যেখানে তার সেই নির্দিষ্ট এক্সপার্টিসটাই লাগবে, সেটা এক প্রকার। কিন্তু কনস্ট্রাকশনের মতো মানে নির্মাণ শ্রমিক একজন, তার কাজ করার ক্ষেত্রটা অনেক ব্যাপ্ত, মানে যে কোনো রাজ্যেই সেটা হতে পারে, তার নিজের রাজ্যেও সেটা ঘটতে পারে, নিজের জেলাতেও সেটা ঘটতে পারে। সেটার মানে আমি যদি ইন্টারপ্রিট করি এই পরিসংখ্যানটা দেখেই, তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নির্মাণ শ্রমের মতো শ্রমের ক্ষেত্রেও একটা কিছু ক্রাইসিস পশ্চিমবঙ্গে থেকে থাকতে পারে, যে জন্য এই একেবারে বেসিক স্কিল, নির্মাণ শ্রমের মতো স্কিল যে শ্রমিকের, তাকেও শিফট করতে হচ্ছে। সেটা মজুরির কারণে হতে পারে, অন্য কোনো ফ্যাক্টর হতে পারে। আমিও যে খুব কজাল এফেক্টে যেতে চাইছি এমনটা নয়, কিন্তু মোটের উপর এই দৃশ্যটা ফুটে উঠছে, পরিসংখ্যানের দিকে তাকালে অন্তত সেইটুকু উঠছে। মানে আমি ব্যাপারটা একটু অন্যভাবে ফ্রেম করছি, যাতে আপনি যেটা বলছেন তার নিশ্চয়ই কিছু কিছু এলিমেন্ট প্লজিবল, কিন্তু আমরা অর্থনীতির একদম কি বলবো মানে স্ট্যান্ডার্ড যে ফ্রেমওয়ার্ক দিয়ে এগুলো দেখি, যে সাপ্লাই আর ডিমান্ডের ব্যাপার এটা। হ্যাঁ, যে রাজ্যে হঠাৎ খুব ইকোনমিক বুম হবে, সেখানে মজুরি বাড়বে, শ্রমিকের চাহিদা বাড়বে। যেমন একটা সময় মিডল ইস্টে হয়েছিল বলে প্রচুর ভারতীয় সেখানে গিয়ে নানান ইয়েতে কাজ করছেন। একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে একটা সময় 50 ইত্যাদি দশকে অনেক বাঙালি ইঞ্জিনিয়ার, ডাক্তার তারা গেছিলেন। বিলেতে একটা সময় NHS এর জন্য হয়েছে, আমেরিকাতেও হাই স্কিল মাইগ্রেশন এক সময় হয়েছে। এটা দেশের মধ্যে, রাজ্যের মধ্যেও হয় বাই দ্য ওয়ে।
করে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এক ডিস্ট্রিক্ট থেকে কলকাতায় চলে আসছে, সেরকমও হয়। হ্যাঁ, এবং এটা ফলে এইটা যখন হয় তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা ধরুন ডিমান্ড সাইড ফ্যাক্টর। ডিমান্ড হচ্ছে কতটা কর্মসংস্থান হচ্ছে যে আমি লোকাল ওয়ার্কার দিয়ে সেটাকে পুরো মেটাতে পারছি না, তখনই তাহলে আমাকে অন্য রাজ্যে দেখতে হবে। এবং এরই লেবারের তো কন্ট্রাক্টর থাকে, তারা খবর দেয়, সোশ্যাল নেটওয়ার্কের রোল থাকে। শুনতে পারে ধরুন বিহারি কোনো মাইগ্রেন্ট সে কলকাতায় বলছে হ্যাঁ চলে এসো, কারণ এখানে এই ধরনের কাজে চাকরি আছে, তোমার হয়ে যাবে, সে তখন তার গ্রামের লোক চলে আসে। এইভাবে এটা সাপ্লাই সাইড। হ্যাঁ, এবং সেখানে খানিকটা উচ্চাকাঙ্ক্ষা যে আমি আরেকটু ভালো রোজগার করব, আরেকটু ভালো থাকবো, বাড়িতে টাকা পাঠাবো। খানিকটা আবার নেসেসিটি, আমরা যেটাকে পুল ফ্যাক্টর আর পুশ ফ্যাক্টর বলি, সেটা সবসময় আলাদা করা যায় না। কিন্তু আমরা তো জানি না যে আমি কিছুই পাচ্ছি না বলে চলে যাচ্ছি, নাকি ওখানে অনেকটা ভালো সুযোগ সুবিধা তাই চলে যাচ্ছি। আর ডিমান্ডের ফ্যাক্টরটা আর একটু বোঝা সোজা, সেটা হচ্ছে যেখানে কর্মসংস্থান বেশি হচ্ছে, হঠাৎ যদি কোথাও একটা শিল্প বা ব্যবসা বা কনস্ট্রাকশন বা কমার্সের জোয়ার আসে, ন্যাচারালি আমরাই দেখতে পারবো ধরুন কলকাতায় যদি সামনের 5 বছরের মধ্যে অনেক কিছু হচ্ছে কলকাতা এবং কলকাতার শহরতলি বা কাছাকাছি যে গ্রাম বা ছোট শহরে সেগুলো যদি ছড়িয়ে পড়ে, তার একটা বাজ তৈরি হবে, সেখানে দোকানপাট তৈরি হবে, সেখানে ডোমেস্টিক হেল্পের ইয়ে বাড়বে, সেখানে ডাক্তার থেকে শুরু করে অনেক কিছুরই বাড়বে, সমস্ত স্কিল লেভেলেই এটা হবে। কিন্তু আবার আপনার প্রশ্নে ফেরত যেতে গেলে এইটা আপনি একদম ঠিক ধরেছেন যে এই যে ধরুন আমি অর্থনীতিবিদ হিসেবে আমি লন্ডনে আছি, তার মানে কি দেশেও থাকতে পারতাম না? নিশ্চয়ই একটা কোনো কারণ, কাজের পরিবেশ বা এক ধরনের ইয়ের জন্যে মানে লোকে এই ক্যালকুলেশনগুলো করে। আবার অন্য কারোর ক্ষেত্রে আর্থিক স্বাচ্ছল্য হতে পারে, মানে এগুলোর কম্বিনেশন হয়। হ্যাঁ, কিন্তু এটা খুব স্পেসিফিক স্কিল। যেমন ইঞ্জিনিয়ার, যে সত্যি যদি এখন গুজরাটে বিশাল কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হয়, কিছু ধরনের ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল লোকের ডিমান্ড হবে। এবং সেটা তখন ভারতের বিভিন্ন রাজ্য থেকেই যারা খানিকটা উচ্চাকাঙ্ক্ষী বা মানে একদমই নিজের জায়গায় থেকে যাব না এরকম মানে পণ করে নেই, তারা তখন ভাববে গিয়ে চাকরি করি। আমাদেরও পরিচিত সার্কেলে তো আছে যে তার বাবা এখানে পোস্টেড ছিলেন ইঞ্জিনিয়ার হিসেবে বা ডাক্তার হিসেবে। একটা সময় তো বিহার, উত্তরপ্রদেশে পশ্চিমা অঞ্চলে বাঙালিদের যে প্রবাসী বাঙালিদের ইয়ে, তো ডাক্তার ইত্যাদি ইঞ্জিনিয়ার এগুলো ছিল। কিন্তু আপনি যেটা বলেছেন ওই জায়গাটাই আমার মনে হয় দুশ্চিন্তার লক্ষণ, যে এই যে স্কিলগুলো, এগুলোর জন্যে এগুলো খুব স্পেসিফিক স্কিল না, এটা খানিকটা লো লেভেল অফ স্কিলে হচ্ছে। হ্যাঁ, এখন সেটার জন্যে নিশ্চয়ই নিজের জায়গায় যদি বা কাছাকাছি জায়গায় অনেক অপরচুনিটি থাকতো, তাহলে হয়তো এই প্যাটার্নটি এর দিক থেকে আসছেন, যে রিগারের দিক থেকে, যে নিশ্চয়ই এটা একটা সম্ভাব্য ফ্যাক্টর যে পশ্চিমবঙ্গে যদি খুব রমরমিয়ে শ্রমের বাজারটা চলতো, তাহলে এই ধরনের যেগুলো সহজ মানে সহজায়ত্ত যে ইয়েগুলো, সেগুলোর জন্য কি আপনি ভাবুন না, মানে একটা উদাহরণ দিচ্ছি, যে আমার ধরুন বাড়িতে কেউ রান্না করেন, হ্যাঁ, তিনি তো রান্নাই করছেন। এখন ঠিকই রান্না করতে গেলে দারুণ রান্না করলে তিনি হয়তো কোনো 5 স্টার ইয়েতে শেফের চাকরি পাবেন, কিন্তু সেটা বাদ দিচ্ছি। ধরুন এমনি বাড়িতে ডাল ভাত তরকারি যেরকম রাঁধে, তার জন্যে তিনি যদি কেরালায় যান, তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়, মজুরির তফাৎটা অনেকটা, যে ওখানে লেবার গ্যাপটা বেশি, আর তা না হলে এখানে যথেষ্ট হচ্ছে না বলে তুলনায় অতটা যদি গ্যাপও না হয় তারা যাচ্ছেন। এখন এখানে এটা বলি, মানে এই আপাতত আপনার এই প্রশ্নের উত্তরের আমি ইতি টানছি, মানে আপনার যদি অন্য কোনো ফলো আপ প্রশ্ন থাকে করবেন। আমরা মজুরির হারের এগুলো এখানে জানি না। এখানে আমরা শুধু দেখছি ওই ট্রাফিকের মতো না, কোন রাস্তায় বেশি কোন রাস্তায় কম এবং কি ধরনের গাড়ি যাচ্ছে, আলোচনাটা সেটুকু। তার কারণ কি বলবো, মানে যেখানে অনেক গাড়ি সেখানে অনেক কিছু ভালো হচ্ছে, নাকি তারা বাধ্য হয়ে ওই রাস্তাটা ধরতে বাধ্য হয়েছে, সেটা আমরা বলতে পারছি না। ফলে হ্যাঁ, এটা সামারি হচ্ছে গিয়ে আনস্কিল্ড জবস ইন কনস্ট্রাকশন বা ক্যাপিটাল গুডস, এই সেক্টরগুলোতে খানিকটা যেটাকে লেবার ইন্টেন্সিভ যে আনস্কিল দিয়ে, সেটা পশ্চিমবঙ্গ একটা বড় সংখ্যায় আউট মাইগ্রেশন হচ্ছে। এবং রিলেটিভ টু রেস্ট অফ ইন্ডিয়া, মানে পুরো আলোচনাটাই আপেক্ষিক, কারণ সব রাজ্য থেকে হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে বলে পাঞ্জাব থেকে কেউ এগুলো করছে না তা তো না, নিশ্চয়ই হয়, সব রাজ্য থেকেই সব ধরনের স্কিল লেভেলই এটা হয়। শেষ প্রশ্ন আমি আপনাকে এই একই প্রসঙ্গে করতে চাইব, যে আমাদের রাষ্ট্রে, ভারতের কথা যদি ভাবি, বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ সহ নানাবিধ ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স তার সিটিজেনকে, সেটা ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার থেকে শুরু করে যাই হোক না কেন,
সেটা দেওয়ার ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তার পলিটিক্যাল ইডিওলজি বলুন বা কোনো একটি সরকার যে নীতিতে চলছে তাদেরই খুব অভিনব সিদ্ধান্ত, এমনটা নয়। কারণ আমাদের কনস্টিটিউশনের ডিরেক্টিভ প্রিন্সিপালসে লেখা রয়েছে যে এই জাতীয় অ্যাসিস্ট্যান্স সিটিজেনকে দিতে হবে স্টেটকে, যদি ভালনারেবিলিটি থাকে, নানাবিধ ভালনারেবিলিটি, সেটা স্টেট ডিসাইড করবে। আমার সঙ্গে এটাও বলা আছে যে তার ইকোনমিক লিমিটটা মাথায় রেখে। ফলে খুব নতুন চর্চা নয়, ওয়েলফেয়ার স্টেটে এই জাতীয় প্র্যাকটিসেস রয়েছে। আমাদের রাজ্যেও বেশ 30 বছর ধরে তো বটেই আমরা নানাবিধ ভাতা, সেটা বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, যাই কিছু দেখেছি। কিন্তু একটা জিনিসও অবজারভেশনে আমাদের আছে যে এই বছর 10 বছর 15 এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া নাগরিকদের, ইউনিভার্সাল, নিয়ার ইউনিভার্সাল, নানান রকম ফর্মে, তার মাত্রা তুলনায় বেড়েছে। কিছুটা কন্ডিশনাল আছে বটে, কিন্তু মাত্রাটা বেড়েছে। এবং একটা জিনিস আমাদের অবজারভেশনে আসছে, নাগরিক হিসাবেই বলছি, যে দর্শনগত কিছু তফাতও হয়তো হয়েছে এই অ্যালাওয়েন্সগুলি ডিস্ট্রিবিউশনের প্রশ্নে। নাগরিকের এক প্রকার অধিকার বটে, কিন্তু দর্শনগত কিছু পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে। অন দি আদার হ্যান্ড, যদি স্ট্যান্ডার্ড অফ লিভিং এইটা নিয়ে আমরা এতক্ষণ যে নানান রকম আলোচনা করেছি, সেইটার সঙ্গে সঙ্গে আমরা যদি বেশ কয়েকটা ফিচার দেখি, 15 বছর আগে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের মতো একটা আইন এলো, যেটার ভিত্তি মৌলিক অধিকার শিক্ষাকে করা। তৎসত্ত্বেও শিশুশ্রম, নাবালিকাদের বিবাহ, যেটা আমরা লাস্ট যে ডেটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 সেই সময়কার 19-21 সালের যে ডেটা, তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি নাবালিকা বিবাহ হচ্ছে সেই সময়ের 20 থেকে 24 বছর বয়সী মহিলাদের সঙ্গে সমীক্ষা করে দেখা গেছে 41.6%, গোটা ভারতের মধ্যে সবচেয়ে বেশি। ভারতে সেটা 23.3। এই ফিচারগুলিও আছে। এবার এইগুলিকে যদি কজগুলো দেখা যায় NFHS 5-এর, তাহলে দেখা যাচ্ছে যে এই ফিচারগুলির ক্ষেত্রে খুব ইগনোর করা চলে না যে ইকোনমি এর সঙ্গে নানাভাবে জড়িয়ে। শিশুশ্রম তো বটেই, এমনকি এই ছোটদের বিয়ে হয়ে যাওয়া, এটাও। তো একদিকে ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্সের বাস্তবতা, সরকারি নীতি, আরেকদিকে এই ভালনারেবিলিটি গুলো, এই সবটাকে যদি আপনি আলোচনা করেন একসঙ্গে, তাহলে। ভালো প্রশ্ন। তবে প্রথমে বলে রাখি যে আমি এই বিষয়গুলোতে অতটা ডিরেক্টলি নিজে গবেষণা করিনি, ফলে আমারও যেটুকু এ বিষয়ে জ্ঞান, সেটা অন্যদের কাজ পড়ে বা যেটুকু মিডিয়া রিপোর্টস ইত্যাদি, ফলে আমার উত্তরটা সেজন্য খানিকটা তাত্ত্বিক লেভেলে হবে। অর্থাৎ এটা যদি এগুলো হয়, প্রথমত আমাদের দেখতে হবে ভারতের তুলনায় কি হচ্ছে। কারণ একটা তো হয় না, পৃথিবী পাল্টাচ্ছে, হ্যাঁ, সারা পৃথিবীতেই এখন ক্যাশ ট্রান্সফারের ব্যাপারটা এসে গেছে। সেটা ভারত বলেই যে শুধু হচ্ছে তা না, এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এটা আলাদা করে করছে তা না। দেয়ার ইজ বিন আ মুভ টুয়ার্ডস, সেটা আপনার ওয়ার্ল্ড ব্যাংকেরও যে ওরা সোশ্যাল সেফটি নেট নিয়ে একটা রিপোর্ট বার করেছিল কয়েক বছর আগে, তাতে একটা চেঞ্জিং প্যাটার্ন অফ এই কম্পোজিশন অফ ভেরিয়াস ডিরেক্টেড ট্রান্সফার প্রোগ্রামস ফর দ্য পুয়ার, মানে এটা নিয়ে আমি খানিকটা গ্লোবাল লেভেলের ডেটাগুলো জানি আমার নিজের কাজের সূত্রে। সেটা আমার 1 নম্বর পয়েন্ট, হ্যাঁ, যে এটা সারা পৃথিবীতেই হচ্ছে। এবার দ্বিতীয়ত তার যে নর্মেটিভ, মানে তার যে সেটা কি কাম্য না কাম্য না, আমার মনে হয় যে এখানে আমাদের অনেকেরই, এবং সেটা হতে পারে যারা খানিকটা তাত্ত্বিকভাবে বামপন্থার আদর্শ থেকে আসেন, তাদের এটা অনেক সময় একটা সমস্যাজনক লাগে। এবং তাদের পয়েন্ট অফ ভিউটা আমি বুঝতে পারছি। তারা বলছেন যে ইটস আ সিমটম অফ দ্য স্টেট এসেনশিয়ালি ওয়াশিং its hands off of the other more primary responsibilities of education, health এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি। আমার মনে হয় যে এটাকে আরেকটু ফ্লেক্সিবলি দেখতে হবে। কারণ আপনি ভাবুন যে এই মুহূর্তে সারা পৃথিবীতে যে কটা জায়গায় একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা আছে, মানে কার্যকর আছে, আমাদের যেগুলো আছে এই সেফটি নেট, এটা খুবই কি বলবো, একটা ভেরি ভেরি
ইনিশিয়াল অ্যান্ড প্রাইমারি ফর্ম অফ আ ওয়েলফেয়ার স্টেট, মানে খুবই যেটাকে হয় না যে একদমই কুঁড়ে ঘরের মতো, মানে সেটা অন্য ধরুন সুইডেনে যেটা হয়তো এটা মানে বিশাল অট্টালিকা আছে, আমরা সেটা কোনো রকমে একটু একটু করে শুরু করেছি। সেখানে ক্যাশ ট্রান্সফার ব্যাপারটা যতটা শুনতে মনে হয় যে আচ্ছা কি আমরা কি মানে বকশিস দেওয়ার মতো বা কাউকে হয় না, যে সেটা কিন্তু না। আমার মনে হয় ওটা সত্যি আমাদের কনসেপচুয়ালি একটু অন্যভাবে দেখা উচিত। তার কারণ ভাবুন, আমরা যারা ধরুন আমি ইউকেতে থাকি, ট্যাক্স দিই এবং ওরা খানিকটা কেটে নেয় মাইনে থেকে, বা তারপরেও যদি অন্য কোনো কারণে আপনি কোনো রিপোর্ট লিখলেন বা কিছু করলেন তার জন্য পান। ওদের পুরো গ্রেডেশন আছে। আমি যদি কালকে আমার আয় বন্ধ হয়ে যায়, আমি ধরুন অসুস্থ হয়ে পড়লাম বা কিছু হলো যে আমি করতে পারছি না, আমি কিন্তু কিছু অ্যাসিস্ট্যান্ট অটোমেটিক্যালি পেয়ে যাবো ওই ট্যাক্স নেটটা থেকে পাবো। অর্থাৎ একদিক থেকে যেটা ভাবা যায় যে এই ক্যাশ ট্রান্সফার ইজ আ নেগেটিভ ট্যাক্স। এবং আমেরিকাতেও যখন ইন্টারেস্টিংলি নিক্সনের আমলে চালু হয়েছিল, এবং সেটা করেছিলেন কিন্তু ফ্রি মার্কেট ইকোনমিক্সের একজন মানে মহাগুরু মিল্টন ফ্রিডম্যান, যারা এসব সরকারের সব জায়গা থেকে সরে যাওয়া উচিত মনে করেন, তারা এই নেগেটিভ ইনকাম ট্যাক্সের কনসেপ্টটা বলেছিলেন। এবং সেটার আইডিয়াটা কিন্তু সুন্দর, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে সুন্দর এই কারণে বলছি ডিজাইনের দিক থেকে। এথিক্যাল ব্যাপারটা তো অন্য, যে একটা তো এর মধ্যে তো দরিদ্র কল্যাণের একটা অ্যাসপেক্ট আছে। সেটা হলো যে আপনি যখন সত্যি কোনো কারণে কাজ করতে পারছেন না, ধরুন আপনি একজন গৃহবধূ এবং আপনার সন্তান করতে হবে, কোনো কারণে হয়তো আপনার স্বামী তিনি চলে গেলেন বা তিনি আর নেই, হ্যাঁ, এখন ইমিডিয়েটলি অবশ্যই মহিলাকেও কিছু কাজ খুঁজতে হবে, কিন্তু সেখানে স্টেট যদি তাকে চাইল্ড অ্যাসিস্ট্যান্স বা এক ধরনের আনএমপ্লয়মেন্ট দেয়, সেটাতে তার একটা আয় হবে এবং তাতে সে অ্যাটলিস্ট বেসিক কিছু মানে জীবিকার চালাতে পারবে। সেটার মধ্যে আমার মনে হয় যে এটা ইজ এথিক্যালি ডিফেন্সিবল, হ্যাঁ, কারণ এটা ইজ জাস্ট নেগেটিভ ট্যাক্স। আমি যেমন ট্যাক্স দিচ্ছি সেটা হচ্ছে আমি কিছু এক তো মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে পাবলিক সার্ভিসকে ফান্ডিং, সরকারের টাকা তো আর সরকারের টাকা না, হ্যাঁ, এটা তো আমরা ট্যাক্স পেয়ার বা সরকারি যে ওনারশিপে যেগুলো তাদের রেভিনিউ এগুলো থেকেই আসে। ফলে সেই জায়গাটা থেকে দেখলে আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের আরেকটু সিম্প্যাথেটিক্যালি দেখা উচিত, হ্যাঁ। এবং তাই এটা পশ্চিমবঙ্গ স্পেসিফিক না, এটা বলছে কনসেপচুয়ালি ব্যাপারটাকে আমাদের একটু অন্যভাবে দেখা উচিত। সমস্যার জায়গাটা হচ্ছে এটা যদি অন্য দরকারি জিনিসকে আস্তে আস্তে সরকারের বাজেটে ইন্ডিয়ান সীমিত, এটা আমাদের বাড়ির বাজেটেরই মতো, আপনি এটাতে বেশি খরচ করলে অন্য জায়গায় মানে কমাতে হবে, সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের নজরটা সেখানে দেওয়া উচিত, অ্যাজ অপোজ টু আদৌ কেন হচ্ছে কিনা। এখন বলা উচিত যে সেটা ভারতের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে আমাদের যে মানে আর্থিক যে কি বলবো ক্ষমতা আর কি, সেটাকে আমরা প্রপারলি করছি, মানে সেটার কি পোর্টফোলিও কম্পোজিশনটা ঠিক হচ্ছে, নাকি একটু ক্যাশ ট্রান্সফার কমিয়ে সে টাকায় ইনফ্রাস্ট্রাকচার বা যাতে রাস্তাঘাট ভালো করা থেকে শুরু করে, এবং রাস্তাঘাট ভালো করা আমাদের মধ্যবিত্তদের আরাম হবে বলে না, শিল্প বাণিজ্য সমস্ত কাজেই তো গুড ইনফ্রাস্ট্রাকচার উইল বি আ পজিটিভ থিং, এবং যারা চাকরি করেন তাদের সবারই এটা হেল্প করবে, বা এডুকেশন বা হেলথের মতো বেসিক যেগুলো সোশ্যাল সেক্টর, সেই প্রশ্নটা আছে। এখন সেখানে পরিসংখ্যান নেই বলে এটা নিয়ে পশ্চিমবঙ্গ ভারতের তুলনায় কীরকম করছে সেটা আমার মনে হয় খুঁটিয়ে দেখার বিষয়। এবং সেটা যদি এটা ঘটনা হয়ে থাকে যে পরিসংখ্যান নিয়ে যদি দেখা যায় যে ধরুন এই রাজ্যের যে আর্থিক ক্ষমতা তার একটা ডিসপ্রপোর্শনেট অ্যামাউন্টই ক্যাশ ট্রান্সফার স্কিমে চলে যাচ্ছে, তাহলে সেটা আলোচনার বিষয়, আলোচনা, এবং সেটা নিয়ে খানিকটা তখন সংশয় ওঠে যে এটা ঠিক হচ্ছে কিনা। কিন্তু এর বেশি আমি বলতে পারছি না, কারণ আমরাও যা কাগজে পড়ে নানা রকম প্রকল্প হচ্ছে, এখন সেটা কি কেরালাতেও এরকম আছে, তামিলনাড়ু জয়ললিতার আমল থেকে এই ধরনের কিছু স্কিমের বেশ পায়োনিয়ার ছিল, সো সেটা আমাদের অবজেক্টিভলি দেখতে হবে। এবং আই থিঙ্ক ইটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন যে আর উই অ্যালোকেটিং দ্য মানি ইন আ সোশ্যালি বেনিফিশিয়াল ওয়ে, যেখানে কর্মসংস্থান, যেটা আলটিমেটলি দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে বড় প্রকল্প কি, কর্মসংস্থান, তাতে মানুষ মানে হলো মানে আত্মনির্ভর হলো, তাকে সত্যি কারোর জন্য কারোর কাছ থেকে সরকারের কাছ থেকেও টাকা নেওয়ার দরকার হলো না। তো আমি ওই ব্যাপারটা এইভাবে দেখবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ওভারঅল স্কিমে যে এক্সপেন্ডিচার হচ্ছে সেটা বাজেটের কতটা অংশ, এবং ধরুন বাকি ভারতের যে বিভিন্ন রাজ্যের এই খাতে হচ্ছে সেটা সরকারি যেগুলো মানে কি বলবো অ্যাভেলেবল বাজেটের কতটা অংশ, সেটা হলে এটা নিয়ে আমার মনে হয় আর একটু মানে কংক্রিট আলোচনা করা যাবে। আদারওয়াইজ একটু জেনারেল লেভেলে এটাই বলার। আর আপনি বাকি যে সামাজিক সমস্যাগুলো বলছেন সেগুলো
তো খানিকটা আপনি যে সার্ভেগুলো থেকে ডেটা কোট করছেন সেগুলো ডেফিনেটলি চিন্তার বিষয়। এবং আমার যেটা মনে হয় এটা পশ্চিমবঙ্গর ক্ষেত্রে যেমন সত্যি, আবার পশ্চিমবঙ্গ বাদ দিয়েও সারা ভারতের ক্ষেত্রেও সত্যি যে ইকোনমিক ভাইটালিটি কিছু সোশ্যালি বেনিফিশিয়াল দিক নিয়ে আসে, তাই না? যে সেখানে হলে তখন মানুষের তখন শিক্ষা, আমরাও জানি যে যারা খানিকটা ধরুন একদম মা বাবা হয়তো ফর্মাল শিক্ষা হয়নি, তাদের ইচ্ছা হয় ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে পড়াবো, সে যেন আমাদের মতো হয় না, সে অফিসে গিয়ে চাকরি করবে ইত্যাদি। ফলে এই জিনিসগুলো আমার মনে হয় যে আবারও তথ্য পরিসংখ্যান আমি যেহেতু ডিরেক্টলি দেখিনি সেই জন্য এখানে আপেক্ষিক চিত্রটা বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয় যে যেটা বলে আমি আলোচনাটা শেষ করব যে এইগুলো নিয়ে আমাদের খানিকটা অবজেক্টিভলি আলোচনা করতে হবে এবং এই জিনিসগুলোকে ফোকাসে আনতে হবে। কারণ অনেক সময় যেটা হয় আমাদের যদি নানান জায়গায় বিতর্কগুলো দেখেন যেগুলো নিয়ে হচ্ছে 90% জনগণের জন্য সেটা কিন্তু অতটা রেলিভেন্ট না। আপনি যে কথাটা বললেন যে চাইল্ড লেবার, এটা হয়তো আমরা যারা শিক্ষিত মধ্যবিত্ত তাদের বাড়িতে তো অবভিয়াসলি ওইভাবে তো প্রবলেম না, কিন্তু গ্রামাঞ্চলে থেকে শুরু করে দরিদ্রদের মধ্যে ইট ইজ এ বিগ প্রবলেম। সেরকম ভালো স্কুল এবং ভালো এডুকেশন, হেলথের ব্যাপারটা, হাসপাতালের অবস্থা, চিকিৎসার এইটা আমার মনে হয় যে আলোচনায় যত ফেরত আসে সেইটা ততই মঙ্গল। কারণ সেখানে তা না হলে আমরা বড্ড ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি, মানে নানান রকম মানে যে বিতর্কগুলোর ফান্ডামেন্টাল ব্যাপারটা হয়তো আম জনতার জন্য অতটা প্রাসঙ্গিক না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আজকের আলোচনা ছিল গত 10-15 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা এবং নির্দিষ্টভাবে মানুষের জীবনযাত্রার মান এবং সামাজিক যে বেশ কিছু উপাদান সেই অর্থনৈতিক ব্যবস্থাকে নানাভাবে প্রতিফলন করে সেই সম্পর্কে। অধ্যাপক মৈত্রীশ ঘটককে আমরা ধন্যবাদ জানাই। আজকের আলোচনা এখানে শেষ হলো। নমস্কার।